আমাদের নেক্সট টপিক প্লান্টে। প্লান্টেকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, অ্যালগি আর এমব্রায়োফাইটা। এটা কার উপরে ভিত্তি করা হয়েছে? ভ্রূণ তৈরি হয় কি হয় না, ভ্রূণ তৈরির উপরে সর্বপ্রথম উদ্ভিদগুলোকে ভাগ করা হয়েছে দুটো গ্রুপে। প্রথম হলো অ্যালগি, যেখানে ভ্রূণ তৈরি হয় না, আর নেক্সট হলো এমব্রায়োফাইটা, যেখানে ভ্রূণ তৈরি হয়। নামেই দেওয়া আছে এমব্রায়োফাইটা, যেখানে ভ্রূণ তৈরি হয়। এবার অ্যালগির মধ্যে আমরা তিনটে গ্রুপ পাচ্ছি, সেটা কি কি? সব থেকে আগে রোডোফাইটা, ফিওফাইটা, তারপরে ক্লোরোফাইটা। আচ্ছা, এটা তোমরা লক্ষ্য করবে আমি সব থেকে এটাকে নিচে দিয়েছি, তারপর এটা একটু উঁচু আছে, এটা একটু উঁচু আছে। এটা ইভলিউশন কিভাবে ঘটেছে? মানে এখানে এরকম দেখতে আমরা বলতে পারবো ক্লোরোফাইটা সব থেকে উন্নত অ্যালগি, ঠিক আছে? ওই রকমই সবকটা যা নিচে আছে সেটা একটু প্রাচীন, যা উপরে আছে সেটা একটু উন্নত, ওটাই কনসেপ্ট রেখেছি। তাহলে সব থেকে আগে হলো রোডোফাইটা, যা রেড অ্যালগি। রেড আছে, এই তিনটি ভাগ হয়েছে ওদের কিরকম রঞ্জক পদার্থ আছে ওর উপরে ভিত্তি করে। তাহলে রেড অ্যালগিতে রেড পিগমেন্ট গুলো আছে, যেমন ফাইকো এরিথ্রিন আর ফাইকো সায়ানিন, এই দুটো আছে যা রেড কালার দেয়। তারপরে ফিওফাইটাতে ব্রাউন অ্যালগে আছে, এখানে ক্লোরোপ্লাস্ট যা আছে সেটাই গোল্ডেন ব্রাউন কালারে হয়, আরো জ্যান্থিন আর এইসব রঞ্জক পদার্থ হয়, যাকে দিয়ে এই অ্যালগেল কালারটা ব্রাউনিশ হয়ে যায়। তারপরে গ্রিন অ্যালগে, সেটা সব থেকে উন্নত অ্যালগে, আর গ্রিন কালার দিয়েই আমরা বুঝতে পারছি এখানে ক্লোরোফিলটাই মেন হলো, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, এটাই মেন রঞ্জক পদার্থ হলো। তাহলে এটা হয়ে গেল অ্যালগির শ্রেণীবিন্যাসটা। এবার দেখি আমরা এমব্রায়োফাইটা কিভাবে ভাগ করা হয়েছে। সর্বপ্রথম সেটাকে ব্রায়োফাইটা আর ট্র্যাকিওফাইটা দুটো গ্রুপে ভাগ করা হয়েছে। এটা কার উপরে ভিত্তি করে? দেখো, কন্ডাক্টিং টিস্যু উপরে। হ্যাঁ, কন্ডাক্টিং টিস্যু মানে জাইলাম ফ্লোয়েম, জাইলাম ফ্লোয়েম দিয়ে কন্ডাক্টিং টিস্যু তৈরি হয়, ওর উপরে ভিত্তি করে। সমস্ত উদ্ভিদে তো নেই, এবার যাদের আছে সেটাকে ট্র্যাকিওফাইটা বলা গেল, আর যাদের নেই সেটা ব্রায়োফাইটা। মানে ব্রায়োফাইটাতে কোনো জাইলাম ফ্লোয়েম নেই, এরা খুব ছোট উদ্ভিদগুলো হয় শেডি প্লেসে, বা যেখানে জলগুলো বেশি থাকে, একটু ছায়া থাকে, ওই রকম পাহাড়ে তোমরা পাবে অনেকটাই। হ্যাঁ, ব্রায়োফাইটা খুব ছোট ছোট হয় দেখতে। বাদ বাকি সবকটা প্লান্ট ফিচার, যেমন রুট মতো রাইজয়েড আছে, স্টেম মতো আছে, পুরোপুরি প্লান্ট মতোই লাগবে, কিন্তু এদের কোনো কন্ডাক্টিং টিস্যু নেই। ট্র্যাকিওফাইটা প্রপার কন্ডাক্টিং টিস্যু আছে, জাইলাম ফ্লোয়েম আছে, এই জন্য এরা স্ট্রং। ট্র্যাকিওফাইটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, টেরিডোফাইটা আর স্পারম্যাটোফাইটা। কিভাবে? টেরিডোফাইটা সিডলেস প্লান্ট, ফার্নস, এখানে কোনো সিড হয় না, বীজ হয় না, এখানে স্পোর্স হয়। পাতার পেছন সাইডে তোমরা দেখবে স্পোর্স সুন্দর করে সাজিয়ে থাকে। তাহলে সিড হয় না, স্পোর্স হয়, কিন্তু এখানে কন্ডাক্টিং টিস্যু উপস্থিত আছে। আর নেক্সট হলো স্পারম্যাটোফাইটা, যেখানে সিড হয়। এবার স্পারম্যাটোফাইটা দুটো ভাগে ভাগ করা হয়েছে, জিমনোস্পার্ম, নেকেড সিডেড প্লান্ট, কোনো ফল নেই, শুধু বীজ আছে। আর অ্যাঞ্জিওস্পার্ম, যেখানে ফল সহ বীজ, মানে ফলের ভেতরে বীজ থাকে, সিড উইদিন ফ্রুট, ফলের ভেতরে বীজ থাকে। মানে সব থেকে উন্নত অ্যাঞ্জিওস্পার্ম হয়ে গেল, সিডটা খুব সুরক্ষা পায় এখানে। অ্যাঞ্জিওস্পার্ম দুটো ভাগ, ডাইকট, মনোকট। দেখো, ডাইকট নিচে দিয়েছি, মনোকট উঁচু, মানে মনোকট সব থেকে উন্নত উদ্ভিদগুলো আছে এখন অব্দি। ডাইকটে দুটো এটা 2 বীজপত্রী, এটা 1 বীজপত্রী। তাহলে এটাই হয়ে গেল প্লান্টের শ্রেণীবিন্যাস। আচ্ছা, এইরকম শ্রেণীবিন্যাসকে বলা যায় ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন, যেহেতু এটা ইভলিউশনের উপরে ভিত্তি করে এই শ্রেণীবিন্যাসটা হয়েছে। এর আগে যা ছিল সেটা ন্যাচারাল সিস্টেম ছিল, যেখানে প্লান্টকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছিল, ক্রিপ্টোগ্যামস আর ফ্যানোরোগ্যামস, মানে নন ফ্লাওয়ারিং প্লান্ট আর ফ্লাওয়ারিং প্লান্ট। এবার ক্রিপ্টোগ্যামে ছিল থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। ফ্যানেরোগ্যামে জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। থ্যালোফাইটাতে ফাঙ্গাস ছিল। হ্যাঁ, তাহলে ওই পুরো শ্রেণীবিন্যাসকে চেঞ্জ করে ওখানে মানে খুব জিনিসটা মানে সব
দিক থেকে সঠিক পাওয়া গেল না, এই জন্য ওটাকে সংশোধন করে ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশনে এলো, আর এখন ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশনটাই ফলো করা হচ্ছে। আমরা যখন ছোট ছিলাম, তোমাদের মতো ছিলাম, তখন আমরা ওই ন্যাচারাল সিস্টেমটা পড়েছি, ক্রিপ্টোগ্যাম, প্যানেরোগ্যাম, ওই সিস্টেমটাই আমরা পড়েছি। কিন্তু এখন ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশনটাই সব থেকে সঠিক মানা যায়। তাহলে এটাই হয়ে গেল প্লান্টের ক্লাসিফিকেশন। এবার আমরা প্রত্যেকটা গ্রুপকে একটু ক্যারেক্টার আর এক্সাম্পল গুলো আলোচনা করব। চলো এবার আমরা অ্যালগের ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখি। এরা মোস্টলি অ্যাকুয়াটিক হয়, জলে পাওয়া যায়, ফ্রেশ ওয়াটার হোক বা ম্যারাইন হোক। কিছু একটা ভ্যারাইটি টেরেস্ট্রিয়াল, মানে মাটির উপরে স্থলে পাওয়া যায়, আর সেটাও কিন্তু ড্রাই প্লেস না, সেটা একটু ভেজা ছায়া মতো জায়গা, ঠান্ডা জায়গা হলে ওখানে এরা হতে পারে। বডি থ্যালাস লাইক। থ্যালাস বলতে থ্যালাসটা কি? মানে মাটিতেই এরকম পড়ে থাকে, কোনো যেমন যেহেতু কোনো স্ট্রং অর্গান নেই ওদের, যেমন বার্ক হোক বা ট্রাঙ্ক হোক, স্টেম হোক, এইসব তো নেই, তাহলে ওরা থাকবে কি করে? মানে পাতা মতোই মাটিতেই এইরকম ছড়িয়ে থাকে ওরা, এটাকে থ্যালাস বলে। বডি থ্যালাস লাইক। ইউনিসেলুলার, এরা এককোষীয় হতে পারে। এবার এককোষীয়কে তো আলাদা করা হয়েছে, কিন্তু ওরাও তো অ্যালগে, এককোষীয় হলে মানে মনেরাতে নেওয়া না, প্রোটিস্টাতে নেওয়া হয়েছে, তাই না? তাহলে প্রোটিস্টার মধ্যে অনেকটাই অ্যালগে আছে। যাই হোক, তাহলে ওদেরকে তো অ্যালগে মতোই নিতে হবে, তাহলে এখানেও ওদের একটু মেনশন আছে, কিন্তু আমরা ওই ক্যাটেগরি গুলো নেব না, কেন অলরেডি হয়ে গেছে পড়া। শুধু জেনে রাখো যা ইউনিসেলুলার অ্যালগে হয়, মাল্টিসেলুলার হয়, কলোনিয়াল হয়, এককোষীয় কিন্তু কলোনি করে থাকে, সেটাও আমরা প্রোটিস্টায় দেখেছি। ফিলামেন্টাস হয়। সেল ওয়াল মেড অফ সেলুলোজ, তোমরা সবাই জানো সেলুলোজ উপস্থিত, সেলুলোজ উপস্থিত। পেকটিন এক এক সময় হতে পারে, আর সেটা সেলুলোজ উপরেই হবে, সেলুলোজ তো থাকবেই। কালারিং পিগমেন্ট, রঞ্জক পদার্থ সমস্ত টাইপের হয়, যত টাইপের উদ্ভিদ জগতে আছে, অ্যালগির মধ্যে সমস্ত আছে। ক্লোরোফিল এ বি সি ডি ই, কত ভ্যারাইটি আছে ক্লোরোফিলে, সমস্ত এখানে পাওয়া যায়। মানে এক একটা ভ্যারাইটি, এক একটা প্রজাতিতে এক একটা এরকম, অ্যালগে গ্রুপটা এত বিশাল তো সবকটাই এখানে পাওয়া যায়। ক্যারোটিন আছে, জ্যান্থোফিল আছে, ফাইকোবিলিন আছে, এই সব রঞ্জক পদার্থ আছে যা নানা রকম কালার প্রোভাইড করে অ্যালগিকে, তাই। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, অজন প্রজনন, ফ্র্যাগমেন্টেশন কিন্তু অজন প্রজননে আসবে না, এটা ভেজিটেটিভ রিপ্রোডাকশন। অজন প্রজননে আসবে জুস্পোর আর অ্যাপ্ল্যানোস্পোর। জুস্পোর মানে এরা ফ্ল্যাজেলা আছে, এরা একটু নড়াচড়া করতে পারে, একটু এরা মানে মোবিলিটি আছে এদের, কিন্তু অ্যাপ্ল্যানোস্পোরে কিছু নেই, ওরা নন মোটাইল, মানে ওরা গমন করতে পারে না, অ্যাপ্ল্যানোস্পোর। সেক্সুয়াল রিপ্রোডাকশন আইসোগ্যামি দিয়ে হয়, অ্যানাইসোগ্যামি দিয়ে হয়, আর উগ্যামি দিয়ে হয়। এটা কি রকম একটু দেখি। আইসোগ্যামি কাকে বলে? আইসোগ্যামি যখন দুটোই গ্যামেট এক সমান হবে, দুটোই গ্যামেট এক সমান হবে, তাহলে এদের ইউনিয়নে জাইগোট তৈরি হবে। এদের ইউনিয়নে জাইগোট তৈরি হয়ে গেল। এক সমান গ্যামেট থাকলে আইসোগ্যামাস। অ্যানাইসোগ্যামাস মানে একটা বড় আছে কিন্তু ফ্ল্যাজেলা মানে মোবিলিটি আছে, একটা বড় একটা ছোট, অ্যানাইসোগ্যামিক। আর উগ্যামি কি হবে? উগ্যামি মানে একটা গ্যামেট খুবই ছোট হবে, একটা গ্যামেট খুবই ছোট হবে, আর একটা গ্যামেট বড় হবে আর নন মোটাইল হবে, মানে ও মুভ করতে পারবে না। তাহলে এই গ্যামেট এখান থেকে গিয়ে এখানে এন্ট্রি করে ফার্টিলাইজ করবে, আর তারপর এখানে জাইগোটটা তৈরি হবে।
মানে এখানে এক সমান, এখানে একটু ছোট বড়, এখানে খুব ছোট খুব বড়। এটাই হয়ে গেল 3 টাইপস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ অ্যালগে। এটাই হলো ক্যারেক্টার গুলো। এবার আমরা প্রত্যেকটা যা শ্রেণীবিন্যাস ছিল ওদের খুব ব্রিফলি আমরা স্টাডি করব, তারপরে ইকোনমিক ইম্পর্টেন্স অফ অ্যালগেতে একটু আলোচনা করব। এটাই নিয়ে হয়ে যাবে, দেখে নাও একটা তোমরা। চলো এবার আমরা বৈশিষ্ট্যগুলো দেখে নিই, সমস্ত শ্রেণীর অ্যালগের সমস্ত শ্রেণীর বৈশিষ্ট্যগুলো দেখি। রোডোফাইটা অর রেড অ্যালগে, এখানে রঞ্জক পদার্থ ফাইকোএরিথ্রিন আর ফাইকোসায়ানিন উপস্থিত। এদের নন মোটাইল স্পোর্স, মানে যা স্পোর্স হয়, রেণু হয়, ওরা গমন করতে পারে না, গমন শক্তি নেই ওদের। সেক্স অর্গান, জনন অঙ্গগুলো কার্পোগোনিয়া বা স্পার্ম্যাটোগোনিয়া বলা যায়। আর এরা হাইলি ডেভেলপড, খুব উন্নত আছে। স্টোরড ফুড, সঞ্চয় খাদ্য যা হয় সেটা ফ্লোরিডান স্টার্চ, একটা অন্যরকম স্টার্চ হয় যাকে বলা যায় ফ্লোরিডান স্টার্চ। এটা রেড অ্যালগেতেই পাওয়া যায়। এক্সাম্পল হলো ব্যাট্রাকোস্পার্মাম পলিসাইফোনিয়া। ফিওফাইটা দেখি, এটা ব্রাউন অ্যালগে বলা যায়। এখানে রঞ্জক পদার্থ, ক্লোরোফিল তো আছেই, ওর উপরে জ্যান্থিন, ফিউগোজ্যান্থিন, এই দুটো প্রমিনেন্ট আছে। তারপরে সমস্ত এই দুটো ক্ষেত্রে সমস্ত প্রজাতিগুলো মাল্টি সেলুলার হয়, ইউনিসেলুলার ভ্যারাইটি এখানে পাওয়া যায় না। আর দুটোই মোস্টলি মেরাইন, মানে জলে বাস করে, এরা স্থলে বাস করে না, এই দুটোই। এখানে এক্সাম্পল হলো স্টোরড ফুডের এক্সাম্পল হলো সঞ্চয় খাদ্যের উদাহরণ ল্যামিনেরিন আর ম্যানিটল। এটা স্পেশাল টাইপ, আবার শুধু ব্রাউন অ্যালগিতে পাওয়া যায়। খুব ইউজফুল জিনিস ল্যামিনেরিন আর ম্যানিটল। আর এখানে রিপ্রোডাকশন সবকটাই ভেজিটেটিভ আছে, অ্যাসেক্সুয়াল আছে বা সেক্সুয়াল আছে, তিনটেই উপস্থিত। ক্লোরোফাইটাকে বলা যায় গ্রিন অ্যালগি। কেন? এখানে ক্লোরোফিল, বেশি মাত্রায় ক্লোরোফিল উপস্থিত, এই জন্য গ্রিন কালার। তোমাদেরকে মানে যদি এটা নিয়ে প্রশ্ন হয় যে একটা বৈশিষ্ট্য দাও, তাহলে শুধু যদি আর কিছুই মনে থাকে না, তাহলে শুধু এদের রংটা মাথায় রাখবে। যেমন রোডোফাইটা রোডো রেড, ফিওফাইটা ব্রাউন আর ক্লোরোফাইটা গ্রিন। শুধু এটাই লিখে দিলে নাম্বার পাবে, বা যদি পিগমেন্টের নাম লিখতে পারো তাহলে তো খুবই ভালো। কিন্তু এইটুকু জিনিসটা আপাতত মাথায় রাখা দরকার, যে কালারটা কি আছে। আর বাদ বাকি এইসব ফিচার আছে, সবকটা ফিচার তো জানতেই হয়, কিন্তু পরীক্ষার সময় বলছি, যদি এই একটা ফিচারই যদি মনে থাকে পিগমেন্টটা কি, তাহলেই তোমরা নাম্বার পাবে। ক্লোরোফাইটা গ্রিন অ্যালগে বলে, এখানে ক্লোরোফিল বেশি মাত্রায় উপস্থিত। আর ক্লোরোফাইটার সব থেকে বেশি ভ্যারাইটি আছে, আর সব থেকে বেশি টাইপস আছে। মানে যেমন এখানে শুধু মাল্টিসেলুলার পাওয়া যায়, এখানে ইউনিসেলুলারও পাওয়া যায়, এখানে কলোনিয়াল পাওয়া যায়, ফিলামেন্টাস পাওয়া যায়, সব ধরনের অ্যালগে এখানে পাওয়া যায়। একটা খুব ইম্পর্টেন্ট স্টেজ যাকে বলা যায় পামেলা স্টেজ, সেটা ক্লোরোফাইটাতে দেখা যায়। সেটা কি হয়? সেটা মানে এককোষীয়, যেমন ওয়ালবক্স এককোষীয় হয়, ক্লেমাইডোমোনাস এককোষীয় হয়, ওই রকমই এক একটা প্রজাতি এককোষীয় প্রজাতি। ওরা মাইটোটিক ডিভিশন করে, আর একটা কোষের মধ্যে অনেকটাই কোষ সঞ্চার হয়। এবার এই সবকটাই একটা ঘেরা দিয়ে ওরা ওই রকমই একটা কলোনি তৈরি করে থাকে, আর ওর মধ্যেও হয়তো এক একটা ছোট ছোট কলোনি আর তৈরি হয়ে যায়, আর ওই রকমই বাস করে যতক্ষণ না উচিত পরিবেশ পায় ওরা। সেটাকে পামেলা একটা প্রজাতি, ওটা ওই রকমই কলোনিয়াল প্রজাতি। হ্যাঁ, আর এদের মধ্যে সবার ফ্ল্যাজেলা গুলো থাকবে, আর ওরা ওই কলোনির মধ্যেই থাকবে, আর এটাকে পামেলা বলা যায়, পামেলা স্টেজ। এটা ক্লোরোফাইটাতে দেখা যায়। আর অনুকূল পরিস্থিতি হয়ে গেলে সব কটা আলাদা হয়ে নিজে নিজে ওরা বাস করবে।
মোস্ট ভ্যারাইড, মানে সব থেকে বেশি প্রজাতি ক্লোরোফাইটার, আর সব জায়গা পাওয়া যায়। এরা অ্যাকুয়াটিক হয় বা টেরেস্ট্রিয়াল, এরা জলে স্থলে দুটো জায়গায় এরা থাকতে পারে, কিন্তু এরা সবাই জলে থাকে দুজনই। তারপরে এখানে স্টোরড ফুড পাইরিনয়েড হয়, যা ক্লোরোপ্লাস্টেই উপস্থিত। হ্যাঁ, পাইরিনয়েড বলে স্টোরড ফুড, যা স্টার্চ গ্র্যানিউল দিয়ে তৈরি হয়, আর ওর মধ্যে প্রোটিনও থাকে। প্রোটিন প্লাস স্টার্চ দুটোই হয়, আর এটা ক্লোরোপ্লাস্টে উপস্থিত হয়, আর এটাকে পাইরিনয়েড বলা যায়। পাইরিনয়েড খুব ইম্পর্টেন্ট ফিচার, শুধু ক্লোরোফাইটাতে পাওয়া যায় পাইরিনয়েড। তাহলে এটাও সবকটাই, এটা মানে শর্ট কোয়েশ্চেন্স এর অনেকবার জিজ্ঞেস হয়, তাহলে মনে রাখা উচিত। এক্সাম্পল গুলো হলো এখানে রেড এর ব্যাকট্রাকোস্পর্ম পলিসাইফোনিয়া, ব্রাউন অ্যালগি সার্গাসাম, ল্যামিনারিয়া ফিউকাস, ক্লোরোফাইটার কারা, জিগনেমা, ইউলোথ্রিক্স, ক্লেমাইডোমোনাস, এইরকম। এবার প্রত্যেকটা এক একটা অ্যালগি এবার আমরা দেখবো কি রকম দেখতে হয়, এটা দেখে নাও। আচ্ছা, এটা দেখো, খুবই ইন্টারেস্টিং ছবি এঁকেছি তোমাদের জন্য। এখানে আলাদা আলাদা রকমের অ্যালগি, হ্যাঁ, ইউনিসেলুলার আছে, মাল্টিসেলুলার আছে, ফিলামেন্টাস আছে, কলোনিয়াল আছে, সবকটা। কি কি ইম্পর্টেন্ট ফিচার আছে সেটা আলোচনা করি, চল। প্রথম এখানে দেখিয়েছি ক্লোরেলা। হ্যাঁ, এটা সিঙ্গেল সেল ক্লোরোফাইটা, এককোষীয়। ক্লোরেলা তে একটা ক্লোরোফিল যা আছে, ক্লোরোপ্লাস্ট যা আছে, ওর শেপ একটু একটু কার্ভ মতো, একটা সি মতো একটা শেপ আছে। হ্যাঁ, এবার ক্লোরেলা একটা খুব বিশেষতা আছে, একটা ইম্পর্টেন্স আছে, যা এই যেহেতু এরা সিঙ্গেল সেল আর মানে পুরনো কোষগুলো আছে, এরা অনেক শক্ত পরিস্থিতিতে থাকতে পারে, তাই তাহলে ক্লোরেলার একটা অদ্ভুত একটা ব্যবহার এখন যা হচ্ছে, সেটা স্পেস রকেট গুলোতে। হ্যাঁ, যা স্পেস মানে যেমন তোমার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন হলো, বা এইসব জায়গাতে যেখানে মানুষকে থাকতে হয়। স্পেসে তো যা যা স্যাটেলাইট গুলো আছে, ওটাকে পরিচালনা করার জন্য ইন্টারন্যাশনাল স্পেস স্যাটেলাইট আছে, আইএসএস যাকে বলা যায়, ওখানে মানুষকে থাকতে হয় এখান থেকে 200 কিলোমিটার উপরে। ওই আর যখন যায় তখন 6 মাসের জন্য থাকতে হয়। অ্যাস্ট্রোনমি নিয়ে যখন পড়বে তোমরা, যদি পড়ো, এটা পড়ো, খুবই ইন্টারেস্টিং কিভাবে ওরা ওখানে থাকে, বা কি কি কাজ হয়, বা কেমন আছে, বা কি করে, এটা খুব অদ্ভুত লাগবে। যাই হোক, তাহলে ওই সব জায়গাতে কি হয়, অক্সিজেন তো অভাব থাকে, ওখানে অক্সিজেন কোথায়, অক্সিজেন তো নিয়ে যেতে হয়। তাহলে এই সব যে প্রজাতি আছে, এরা ওখানে বাস করতে পারে। হ্যাঁ, তাহলে ক্লোরেলার কালচার হয় স্পেস স্টেশনে, আর ওরা কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে নেয়। এত মানুষরা যদি আছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, ওই কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে নেয় আর ফটোসিনথেসিস করে, আর অক্সিজেনটা ছাড়ে। তাহলে এই ইউজের জন্য এটাকে স্পেসে ব্যবহার করা যায় ক্লোরেলা। এটা হলো ক্লেমাইডোমোনাস। ক্লেমাইডোমোনাস একটা সিঙ্গেল সেল অ্যালগি। এখানে দেখো কি কি ক্লেমাইডোমোনাস নিয়ে আমরা আলোচনা করেছি আগেও, এটা যেহেতু প্রোটিস্টেও পড়ে। এখানে পাইরিনয়েড আছে, দেখো এটা ক্লোরোফিল, ক্লোরোপ্লাস্ট আছে, পুরো মানে পুরো জীবকেই ক্লোরোপ্লাস্ট পুরো মানে সাইটোপ্লাজমকে ভরে দিয়েছে আর কি। ক্লোরোপ্লাস্ট আছে, ক্লোরোপ্লাস্টের মধ্যে পাইরিনয়েড আছে বললাম, ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে স্টোরড ফুড। তাই এখানে আই স্পট আছে, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। আই স্পট এই দিকে হবে, হ্যাঁ, আই স্পট আছে, আর এখানে কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল হবে। এই দুটো নিয়ে আমরা আলোচনা করেছি আগে। ফ্ল্যাজেলা আছে, এটা হয়ে গেল ক্লেমাইডোমোনাস। এটা একটা কলোনিয়াল অ্যালগি, বলতে পারবে কি, সবকটা এক একটা জীব আছে, এক একটা মানে প্রজাতি আছে, আর ফ্ল্যাজেলা আছে, সবকিছু, আর ওরা একসাথে যুক্ত করে ওরা থাকে, কলোনি তৈরি করে ওরা এইরকমই থাকে ওরা। এর নাম হলো ভলভক্স, ভলভক্স কলোনিয়াল অ্যালগি। তারপরে এখানে দেখো, এটাও খুব ইন্টারেস্টিং একটা অ্যালগি,
কি আছে এটা কেউ বলতে পারবে? তোমরা এটা মাইক্রোস্কোপেও দেখবে, এটা ল্যাবে দেখবে, আইডেন্টিফিকেশনে থাকে এটা। এখানে স্পাইরাল মতো ক্লোরোপ্লাস্ট, স্পাইরাল ক্লোরোপ্লাস্ট, আর ফিলামেন্টাস, যা বডি আছে ফিলামেন্টাস, এটা হলো স্পাইরোগাইরা, স্পাইরোগাইরা, স্পাইরাল ফিতের মতো খুব সুন্দর দেখা যায়, মাইক্রোস্কোপে খুব সুন্দর লাগবে দেখতে, একদম স্পষ্ট ফিতের মতো ক্লোরোপ্লাস্ট থাকে। এটা হলো স্টার শেপেড, নানা রকম শেপ থাকে এখানে ক্লোরোপ্লাস্টে। হ্যাঁ, এটা স্টার ক্লোরোপ্লাস্ট, স্টার শেপেড ক্লোরোপ্লাস্ট। এটা কি আছে বলতে পারবে এই ভ্যারাইটিটা? এটা জিগনেমা, জিগনেমা। এই একটা অ্যালগি, এটা মাটিতে লাগা থাকে। হ্যাঁ, এটা হোল্ড ফাস্ট দিয়ে মাটিতে থাকে। আর এখানে হলো একটা সি শেপ মতো, মানে পুরোটা কাপ মতো আছে ক্লোরোপ্লাস্ট, কিন্তু এক সাইডে খোলা আছে। হ্যাঁ, সি শেপ বলা যায়, সি শেপ ক্লোরোপ্লাস্ট আছে, নিউক্লিয়াস আছে, এই সব ফিলামেন্টাস, এটাও ফিলামেন্টাস, পরপর পরপর কোষ সাজিত থাকে। উপরে কোষকে অ্যাপিক্যাল সেল বলে। এই কোষ দিয়ে তৈরি হয় গ্যামেট আর স্পোর, জিওস্পোর, অ্যাপ্লানোস্পোর, সব এই কোষ দিয়ে ওরা তৈরি করে। এটা হলো ইউলোথ্রিক্স, ইউলোথ্রিক্স। আর এটা হলো সব থেকে উন্নত অ্যালগি, যার নাম হয় কারা, কারা। এখানে অলমোস্ট এটা প্লান্ট লাইক দেখতে। হ্যাঁ, খুবই উদ্ভিদ মতো, খুব কিউট স্ট্রাকচার। রাইজয়েড আছে, রুট মতো রাইজয়েড আছে, তারপরে স্টেম মতো অর্গানটাও আছে, নোড আছে, ইন্টারনোড আছে, ব্রাঞ্চেস আছে, কিন্তু এখানে কোনো ভ্যাসকুলার বান্ডল নেই, এই জন্য খুব বেশি শক্তিশালী নেই এরা। খুবই ছোট, মানে এত বড় হয় যদি হবে, ওই রকমই খুব সুন্দর দেখতে। হ্যাঁ, কারা, শুট আছে, ইন্টারনোড, নোড, রাইজয়েড, সবকটা প্লান্ট লাইক ফিচার আছে। এটা মানে খুবই ভালো লাগে অ্যালগি দেখতে, এই জন্য এঁকেছি। তোমরাও বইতে দেখবে সমস্ত অ্যালগি, যা যা এক্সাম্পল গুলো দেওয়া আছে, কি রকম দেখতে, কি কি স্পেশাল ফিচার আছে, সবকটা যা ক্যারেক্টার গুলো ওখানে দিয়েছে সব তোমরা পড়বে। এখানে আমি ইম্পর্টেন্ট গুলো এখানে আলোচনা করেছি, এটা তোমরা দেখবে, মাথায় রাখবে স্ট্রাকচার গুলো আর ইম্পর্টেন্ট স্টেজেস গুলো। এবার আমরা আলোচনা করব অ্যালগির ব্যবহার কোথায় কোথায় হয়। হ্যাঁ, ইউজেস কি কি আছে, অ্যালগির প্রচুর ইউজ আছে। তাহলে কয়েকটা আমরা দেখি। ইউজেস অফ অ্যালগি অ্যাজ ফুড, খাদ্য পদার্থ হিসাবে ইউজ হয়। সিউইডস, এই চায়না, জাপান, এইসব কান্ট্রিতে সিউইড খুব ব্যবহার করে ওরা। হ্যাঁ, খাবার, মানে অ্যাজ ফুড ম্যাটেরিয়াল। পরফাইরা, উলভা, এটা হয়ে গেল ব্রাউন অ্যালগে। ক্লোরেলা, ক্লোরেলা অ্যাজ ফুড ব্যবহার হয়। আগার আগার একটা জেলি মতো সাবস্টেন্স, যা রেড অ্যালগি থেকে বার করা যায়, যেমন গ্লাসিলেরিয়া, জেলিডিয়াম, এখান থেকে মানে বেরোনো যায়। আগার আগার এটা একটা কালারলেস জেলি মতো সাবস্টেন্স, যা বয়েল করলে সেটা জেলি মতো জমে যায়। আর খুব অনেকটাই ব্যবহার, আগার আগার খুব ইউজফুল জিনিস। হ্যাঁ, এটা আইসক্রিম আর জেলিতে ইউজ করে, আরো দেখবো অনেকটা ইউজ। খাবারে মানে খাদ্য পদার্থে আইসক্রিম আর জেলির মধ্যে আগার আগারের ইউজ আছে। স্পিরুলিনা আমরা সবাই জানি, স্পিরুলিনা সিঙ্গেল সেল প্রোটিন হিসাবে ব্যবহার হয়, এসসিপি। অ্যাজ মেডিসিন কি কি আছে? ল্যামিনেরিয়া আর সারগাসম, এটা হলো ব্রাউন অ্যালগে, এরা আয়োডিনের খুব ভালো সোর্স। হ্যাঁ, সারগাসম, এরা খুব ফিলামেন্টাস উইডস হয়, ওশনে পাওয়া যায়, এরা খুব লম্বা লম্বা। আর সারগাসমকে ক্যাল্প বলা যায়, KELP, ক্যাল্প। হ্যাঁ, এটা মানে রিবন লাইক স্ট্রাকচার, খুব লম্বা লম্বা হয় এরা। আয়োডিন মানে খুব ভালো সোর্স আয়োডিনের। ল্যামিনেরিয়ার আর একটা ইউজ আছে, এটা অ্যান্টিকোয়াগুলেন্ট, ওষুধে অ্যান্টিকোয়াগুলেন্ট, মানে
রক্ত জমাট করতে দেয় না, অ্যান্টি কোয়াগুলেন্ট হিসাবে ব্যবহার হয়, এটা অপারেশনের সময় লাগে। ক্লোরেলার আর একটা ইউজ দেখছি আমরা, এখান থেকে অ্যান্টিবায়োটিক ক্লোরেলিন বার করা যায়। এবার ফার্টিলাইজার হিসাবে ডায়াটমাইট আমরা আগে আলোচনা করেছি, ডায়াটম থেকে ডায়াটমাইট, এটা সালফার রিচ কম্পাউন্ড, অ্যাজ ফার্টিলাইজার ব্যবহার হয়। ল্যামিনেরিয়ার আর একটা ইউজ ফডার, মানে পশুদেরকে দেওয়া যায় আহার, ল্যামিনেরিয়া ফিউকাস এইসব পশুদেরকে দেওয়া যায়। স্পেস ট্রাভেলে আমরা আগেই আলোচনা করেছি, ক্লোরেলার আর একটা ইউজ, স্পেস ট্রাভেলে ক্লোরেলা ব্যবহার হয়। ইন্ডাস্ট্রি, অনেকটাই অ্যালগি ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়, এক দুটো এখানে লিখেছি। অ্যালজিনেটস, অ্যালজিনেটস বলে একটা পদার্থ যা ফিওফাইটা, ব্রাউন অ্যালগের এই যেমন ল্যামিনেরিয়া সারগাথাম, এখানে যে সেল ওয়াল আছে, কোষ প্রাচীর আছে, ওখান থেকে অ্যালজিনেট বলে একটা কেমিক্যাল বেরোয় যা ইন্ডাস্ট্রিতে কাজে লাগে। প্লাস্টিক আর ফাইবার ইন্ডাস্ট্রিতে অ্যালজিনেট ব্যবহার হয়। কালচার মিডিয়াম, আগার আগার বললাম না, জেলি মতো সাবস্টেন্স হয়, সেটা কালচার মিডিয়াম হিসাবে ব্যবহার করে, বা ল্যাবে অনেকবার দেখবে, আমাদের এখানে নেই কিন্তু ল্যাবে, যেখানে ল্যাবে ব্যবহার হয়, লাইক মানে ভ্যাক্স যেমন ভাবে ব্যবহার করি না, আগারটাও ওই রকমই ব্যবহার হয়। এটা একটু স্ট্রং জেলি মতো হয়, যেখানে আটকানো যায় জিনিসটা, যখন ডিসেকশন গুলো করি তখন মানে ওর উপরে রেখে ডিসেকশনটা হয়। আগার বায়োটেকনোলজিতেই ব্যবহার হয়। হ্যাঁ, বলছিলাম আগারের ইউজ হয় ফিঙ্গারপ্রিন্টিং, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এ, সেটা তোমরা আগে পড়বে, পরে পড়বে। আচ্ছা, এটা নিয়ে আমরা অ্যালগি টপিক শেষ করেছি, ঠিক আছে। এবার আমরা যাব নেক্সট গ্রুপে, যা হয় ব্রায়োফাইটা, ওর বৈশিষ্ট্যগুলো, এক্সাম্পল গুলো আমরা এবার দেখবো। আশা করি তোমরা সব বুঝেছো। চলো তাহলে দেখা হবে আবার।